আজে বাজে গল্প নয়, সব ভূতপ্রেতের বিকট গ্রাম বাংলার গল্প। শুনলে মাথার রক্তকা শিউরে উঠবে। দুটো বাজলেই এখন আমার বুকের ভেতরটা কেমন অদ্ভুতভাবে কেঁপে ওঠে, যেন শরীর আগেই বুঝে যায় ও আসছে। প্রথম কয়েকদিন আমি নিজেকে বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু সবটাই হয়তো দুঃস্বপ্ন। সেই রাতের ভয়, গ্রামের গল্প, সব মিলিয়ে মাথা কাজ করছে না। কিন্তু একটা জিনিস বারবার আমার বিশ্বাসটা ভেঙে দিচ্ছিল। গলাটা, একই গলা, একই ফিসফিস শব্দ, সুমন। ঠিক কানের পাশে। প্রথম রাতে আমি চোখ খুলিনি, দ্বিতীয় রাতেও না, তৃতীয় রাতে আমার কানের পাশে চেপে ধরেছিল। কিন্তু শব্দটা বাইরে থেকে না, মাথার ভেতর থেকে আসছিল। তারপর চতুর্থ রাতে আমি যে ভুলটা করে ফেললাম, আমি চোখ খুলেছিলাম। ঘরটা অন্ধকার, জানালার ফাঁক দিয়ে হালকা চাঁদের আলো ঢুকছে। আমি ধীরে ধীরে মাথা ঘুরিয়ে জানালার দিকে তাকালাম, আর ঠিক তখনই দেখলাম জানালার বাইরে কেউ দাঁড়িয়ে আছে, একদম স্থির, একদম চুপচাপ। আমার বুকের ভেতরটা ধক ধক করতে লাগলো। শরীর নাড়াতে পারছিলাম না, চোখ সরাতেও পারছিলাম না। ওর মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল না, কিন্তু চোখ দুটো পুরো সাদা, আর ঠোঁটের কোণে একটা অদ্ভুত হাসি। দেখছিস তো? গলাটা এবার বাইরে থেকে এলো। আমি চিৎকার করতে চেয়েও পারলাম না। হঠাৎ জানালার কাছে টুপ করে একটা কিছু পড়ল। আমি ভয় পেয়ে তাকালাম। এক ফোঁটা জল। না, জল না, রক্ত। ধীরে ধীরে সেটা গড়িয়ে নিচে নামতে লাগলো। আমি আর সহ্য করতে পারলাম না, চোখ বন্ধ করে ফেললাম। সকালে যখন ঘুম ভাঙলো, আমি দৌড়ে গিয়ে জানলার দিকে তাকালাম। কিছুই নেই, না রক্ত, না কোনো দাগ। আমি নিজেকে বোঝালাম সবটাই হয়তো কল্পনা, কিন্তু তখনও জানতাম না আসলটা তো এখনো শুরুই হয়নি। সেই দিনে দুপুরে আমি রাহুলকে সব বললাম। রাহুল প্রথমে চুপ করেছিল, তারপর বলল, তোকে আগেই বলেছিলাম ওই তাল গাছটার ব্যাপারটা সিরিয়াস। মানে? আগে কি হয়েছিল? রাহুল একটু চারপাশটা দেখে নিয়ে আসতে বলল, এই গ্রামে প্রায় 15 থেকে 16 বছর আগে একটা ঘটনা ঘটেছিল। মিতা, যাকে তুই দেখেছিস, ওকে কেউ খুন করেছিল। আরে জানি জানি, ও নিজেই আমাকে দেখিয়েছে। রাহুল থমকে গেল। দেখিয়েছে মানে? আমি সব খুলে বললাম। শুনে ওর মুখ ফ্যাকাশে হয়ে গেল। তাহলে তোকে বেছে নিয়েছে মানে? যারা ওকে দেখে তাদের ছাড়ে না। আমার গা শিউরে উঠল। কিন্তু আমি কেন? রাহুল ধীরে ধীরে বলল, তুইও তো ওর কথা জানিস। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম, তারপর বললাম, কিন্তু ও এখন তাল গাছের নিচে নেই, ও আমার জানলার বাইরে। জানলা খুলতে গেলে আমার ভয়ে গাটা শিরশির করে ওঠে। রাহুল আমার দিকে তাকিয়ে রইল। তাহলে তাহলে ও আর ওই জায়গায় আটকে নেই, ঠিক তোর জানলার কাছে। এবার বুঝছিলাম। আমার বুকটা ঠান্ডা হয়ে গেল। সেই রাতটা আমি একা থাকতে চাইনি। রাহুল আমার বাড়িতে রয়ে গেল। আমরা ঠিক করলাম আজ রাত দুটোই আমরা একসাথে দেখব। ঘড়িতে তখন 1টা। আমরা দুজনে চুপ করে বসে আছি। ঘরে নিস্তব্ধতা। হঠাৎ ঘড়িতে 2টো বাজলো। তারপর, সুমন, গলাটা এবার এলো। আমি আর রাহুল দুজনেই শুনলাম। রাহুল আমার হাত চেপে ধরলো। শুনলি? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ হ্যাঁ শুনলাম। গলাটা এবার আবার এলো।
দেখ। আমরা দুজনেই একসাথে জানলার দিকে তাকালাম। জানালার বাইরে কেউ নেই। আমি অবাক হয়ে গেলাম। আজ তো কিছু নেই রাহুল। ঠিক তখনই রাহুল কাঁপতে কাঁপতে বলল, ওখানে। কোথায়? রাহুল ধীরে ধীরে আঙ্গুল তুলল জানালার পাশে দেওয়ালের দিকে। আমি তাকালাম। আমার শরীর ভয়ে শিউরে উঠল। জানালার বাইরে না, ও দাঁড়িয়ে আছে আমার ঘরের ভেতরেই, দেওয়ালের কোণায়, একদম অন্ধকারে মিশে। ওর চোখ দুটো সাদা, জল জল করছে। আমি আর রাহুল দুজনে স্থির হয়ে গেলাম। ও ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো। মাটিতে পা নেই, ভেসে আসছে। দেখছিস তো? গলাটা এবার একসাথে দুই দিক থেকে এলো, আমার মাথার ভেতর আর বাইরে, দুটো জায়গা থেকে। রাহুল হঠাৎ চিৎকার করে উঠল, এই চলে যা। ওর কথাটা শেষ হতেই মেয়েটা থেমে গেল। তারপর ধীরে ধীরে মাথা কাত করলো, একটা অস্বাভাবিক হাসি দিল। তুই দেখছিস তো? রাহুলের দিকে তাকিয়ে বলল। আমি বুঝলাম এবার ও শুধু আমার জন্য না। হঠাৎ ঘরের সব আলো নিভে গেল। চারপাশ অন্ধকার। আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না, শুধু অনুভব করছিলাম ঠান্ডা, অস্বাভাবিক যেন ঠান্ডা। তারপর আমার গলায় কিছু একটা শক্ত করে চেপে ধরলো। আমি শ্বাস নিতে পারছিলাম না। আমি হাত দিয়ে সরাতে চেষ্টা করলাম, কিন্তু কিছুই ধরতে পারছিলাম না। রাহুল চিৎকার করছে, সুমন, সুমন, এ সুমন। হঠাৎ ঠাস, কিছু একটা ভেঙে পড়ার শব্দ, আর সবকিছু হঠাৎ থেমে গেল। আমি মাটিতে পড়ে গেলাম, হাঁপাতে লাগলাম। আলো জ্বলে উঠল। রাহুল আমার সামনে দাঁড়িয়ে, ওর হাতে একটা লাঠি। আমি আমি তোকে মারতে গেছিলাম। আমি উঠে বসে চারপাশটা তাকালাম। কেউ নেই, কিন্তু দেওয়ালে একটা দাগ, লম্বা আঁচড়ের দাগ। পরের দিন আমরা গ্রামের সবচেয়ে বয়স্ক লোকটার কাছে গেলাম, আমাদের সেই হরিপদ কাকু। সব শুনে উনি অনেকক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, তার আত্মা শান্তি পায়নি। কেন? কারণ ওর খুনি এখনো ধরা পড়েনি। তাহলে কি করব? যতদিন না সত্যিটা সামনে আসছে, ও থামবে না। আমার বুক ধক করে উঠল। মানে আমাদের কিছু করতে হবে? হ্যাঁ, না হলে তোরা কেউ বাঁচবি না। সেই রাতে আমি একটা সিদ্ধান্ত নিলাম, যা হোক সত্যিটা জানতেই হবে। আমি আবার সেই তাল গাছটার দিকে গেলাম। রাতে নিস্তব্ধতা, শুধু ঝিঝি পোকার শব্দ। আমি গাছটার নিচে দাঁড়িয়ে বললাম, মিতা, তুই কি চাইছিস? হাওয়া ঠান্ডা হয়ে গেল। তারপর একটা গলা, সত্যি? কি সত্যি? হঠাৎ আমার চোখের সামনে সব বদলে গেল। আমি দেখতে পেলাম একটা রাতে ওই একই জায়গায় একটা মেয়ে দৌড়ে আসছে, ভয় পেয়েছে। তার পেছন পেছন তিনজন লোক। আমি সব দেখতে পাচ্ছিলাম। ওরা মিতাকে ধরে ফেললো। চিৎকার, সংগ্রাম, তারপর নিস্তব্ধতা। আমি চিৎকার করে উঠলাম, কে ওরা? আমার দিকে তাকালো, আমার দিকে তাকালো। তার সাদা চোখ দুটো আমার চোখের মধ্যে ঢুকে যাচ্ছিল যেন। তারপর সে একটা নাম বলল, একটা নাম যা শুনে আমার বুক কেঁপে উঠল। কারণ আমি সেই মানুষটাকে চিনি। পরের দিন আমি আর রাহুল একে অপরের দিকে তাকিয়ে রইলাম। এটা কি করে সম্ভব? তাহলে তাহলে এতদিন সব লুকোনো ছিল?
আমাদের সামনে একটা ভয়ঙ্কর সত্যি আর একটা প্রশ্ন। আমরা কি সেটা প্রকাশ করব? না, ওর মতোই চুপ করে থাকবো। ঠিক তখনই আমার ফোনে একটা মেসেজ এলো, অজানা নাম্বার। চুপ থাক, কিছু বলবি না। আমার হাত কেঁপে উঠল। কি হয়েছে? আমি ফোনটা ওকে দেখালাম। রাহুল ধীরে বলল, ওরা জানে। ঠিক তখনই আবার সেই গলাটা এলো, একদম কানের পাশে। এবার তোরা পালা। সেই মুহূর্তে আমি বুঝে গেলাম, শুধু একটা ভূতের গল্প না, এটা একটা অসমাপ্ত বিচার। আর এখন আমরা সেই খেলায় ঢুকে পড়েছি, যেখান থেকে বেরোনোর রাস্তা নেই। কারণ আজ রাত দুটোই ও শুধু জানালার বাইরে দাঁড়াবে না, ও ভেতরে। পার্ট 3-র জন্য বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পার্ট 3 খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।